গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যমে তাঁর বক্তব্য প্রচার করা হচ্ছে, যা একেবারে অনুচিত। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। তবে উপদেষ্টার এই বক্তব্যটি দায়িত্বশীল হয়নি বলে মন্তব্য করেছেন অনেক সিনিয়র সাংবাদিক। তারা বলছেন, মূলধারার কোনো গণমাধ্যমেই এখন পর্যন্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয়নি। তথ্য উপদেষ্টা সম্ভবত সাংবাদিকতা দুই পরিভাষা প্রচার এবং রিপ্রিন্টের মধ্যে পার্থক্য বুঝতে ভুল করেছেন। এখন তাই শাওনের গলা টিপে ধরতে হবে, শাওনকে নাকি আবার থানায় নিতে হবে, আবার মামলা করতে হবে, আবার বিচার করতে হবে এবং শাওনের শেষ দেখে ছাড়তে হবে, কারণ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কই, এই জুলাই আন্দোলনকারীরা আগে বলেছিলেন যে আজকে থেকে নিশ্চিন্ত, শেখ হাসিনা আর নাই, এখন থেকে ফেসবুকে স্ট্যাটাস লিখে আর ব্যাকস্পেসে চাপ দিতে হবে না। তাহলে শাওনকে কেন ব্যাকস্পেসে চাপ দিতে হবে? আজও তার ফেসবুকে যদি তার লিখতে ইচ্ছা করে জুলাই সিডিআই, তিনি কেন জুলাই সিডিআই লিখতে পারবেন? মেহের আফরোজ শাওন আপার ক্যারা উঠেছে, ক্যারা বুঝেন? যৌবনে 60 বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে ক্যারা তো থাকবেই, সেই ক্যারাই তিনার এখন উঠেছে। আওয়ামী লীগ মাঠে নামতেছে, নানাভাবে চেষ্টা করতেছে, ছোট হোক বড় হোক তাও নামতেছে, সমাজে মিশা যাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, আবার দেখেন আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতেছে, সে আবার বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া, পোস্টিং লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসিমউদ্দিন আব্দুল গনি কলেজে ইংরেজি বিভাগে। এখন উনি দিল্লিতে আছেন এক্সাইলে, এবং এখন পর্যন্ত এটা আমরা কেউ জানি না যে উনি লন্ডনে আসবেন কিনা। তবে পৃথিবীর কোনো জায়গায় আমি মনে করি উনার যাওয়াতে কোনো বাধা নেই। উনি এখন পর্যন্ত দিল্লিতে আছেন এবং ইনশাল্লাহ উনি বলেছেন, আপনারা দেখেছেন মিডিয়া কর্মীরা, উনি বাংলাদেশে যাবেন, অচিরেই বাংলাদেশে যাবেন এদেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য। দেখছিলেন মূল ভিডিওর অংশবিশেষ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যমে তাঁর বক্তব্য প্রচার করা হচ্ছে, যা একেবারে অনুচিত। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। তবে উপদেষ্টার এই বক্তব্যটি দায়িত্বশীল হয়নি বলে মন্তব্য করেছেন অনেক সিনিয়র সাংবাদিক। তারা বলছেন, মূলধারার কোনো গণমাধ্যমেই এখন পর্যন্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয়নি। তথ্য উপদেষ্টা সম্ভবত সাংবাদিকতা দুই পরিভাষা প্রচার এবং রিপ্রিন্টের মধ্যে পার্থক্য বুঝতে ভুল করেছেন। আমরা সবাই জানি, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং আইনের শাসন দুটোই গণতন্ত্রের স্তম্ভ। কিন্তু কিছু বক্তব্যে এই দুই স্তম্ভের মধ্যে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পেশাদারি বিতর্ক সামনে চলে এসেছে। বিতর্কটি তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে আসা নিয়ে। 30 জুন 2026 প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে এবং গণমাধ্যমকে তা কঠোরভাবে মেনে চলতে হবে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। কিন্তু এখানে উঠছে একটি মৌলিক প্রশ্ন। একটি আদালতের নিষেধাজ্ঞা মেনে চলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া কোনো ঘটনাকে সংবাদ হিসেবে প্রকাশ করা, এই দুটির মধ্যে পার্থক্য ঠিক কোথায়? সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এই বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছেন। আমাদের বুঝতে হবে, বাংলাদেশে কোনো মূলধারা টেলিভিশন চ্যানেল বা সংবাদপত্র শেখ হাসিনাকে সরাসরি প্ল্যাটফর্ম দিচ্ছে না, কোনো লাইভ সম্প্রচার করছে না, কিংবা নতুন করে সরাসরি কোনো সাক্ষাৎকারও নিচ্ছে না। যা ঘটছে তা হলো, বিদেশি কোনো গণমাধ্যমে তাঁর কোনো সাক্ষাৎকার বা বক্তব্য প্রকাশিত হলে সেটিকে আন্তর্জাতিক নিউজ হিসেবে বা সংবাদ মূল্যের খাতিরে দেশের পাঠকদের সামনে তুলে ধরা। গণযোগাযোগ বা সাংবাদিকতার ভাষায় একে বলা হয় সেকেন্ডারি রিপোর্টিং বা রিপ্রিন্ট। প্রচার বলতে বোঝায় যখন কোনো গণমাধ্যম নিজে উদ্যোগী হয়ে কাউকে এয়ার টাইম বা স্পেস দেয় এবং তার রাজনৈতিক এজেন্ডা সরাসরি ছড়িয়ে দিতে সাহায্য করে। আর রিপ্রিন্ট বা রিপোর্টিং হলো বৈশ্বিক বা অন্য কোনো মাধ্যমে প্রকাশিত একটি তথ্যকে কেবল একটি ঘটনা হিসেবে সাধারণ মানুষকে অবহিত করা। ধরা যাক, শেখ হাসিনা বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। শেখ হাসিনা বিবিসিকে সাক্ষাৎকার দিন কিংবা দিল্লিতে কোথাও বেড়াতে যান, সেটা একটা ইভেন্ট। এই ইভেন্টে রিপ্রিন্ট বা রিপোর্ট করা গণমাধ্যমের দায়িত্ব।
সাংবাদিকতার নীতি অনুযায়ী এটি কোনো স্পন্সর প্রপাগান্ডা বা আইনি অর্থ উৎস করে প্রচার করা নয়, বরং বিশ্বের কোথাও ঘটে যাওয়া একটি ঘটনার বিবরণ মাত্র। বাংলাদেশে মূলধারা গণমাধ্যম সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। এর আগেও আমরা দেখেছি লন্ডনে প্রবাসী থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য বছরের পর বছর ধরে দেশে মূলধারা মিডিয়া প্রচার করেনি। সে সময়েও তার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা ছিল, কিন্তু গণমাধ্যমে তাকে নিয়ে যেসব ইভেন্ট হতো বা তিনি বিদেশের কোনো মাধ্যমে সাক্ষাৎকার দিলে সেসব খবর ঠিকই প্রকাশিত হতো। এর মধ্যে 2015 সালে ব্যতিক্রমী ঘটনা ঘটায় 21 টেলিভিশন। তারা সরাসরি বা লাইভ তারেক রহমানের বক্তব্য প্রচার করে, যেটি সে সময় ছিল আদালতের নির্দেশনার লঙ্ঘন। এ কারণে 21 টেলিভিশনের সাংবাদিককে আইনের মুখোমুখি হতে হয়। বর্তমান সময়ের মূলধারার গণমাধ্যমও একইভাবে আইনের সীমারেখার মধ্যেই আছে। তারা আদালতের নির্দেশকে মান্য করে কোনো লাইভ বা প্রত্যক্ষ প্রচারণায় যাচ্ছে না। তারা কেবল আন্তর্জাতিকভাবে প্রকাশিত সংবাদগুলোর বস্তুনিষ্ঠ বিবরণ বা রিপ্রিন্ট প্রকাশ করছে। আমেরিকার সাংবাদিকতার অন্যতম পুরোধা বিল কাভাক এবং টম রোজেনস্টিল তাদের বিখ্যাত দ্য এলিমেন্টস অফ জার্নালিজম বই লিখেছেন, সাংবাদিকতার প্রথম কাজ হলো সত্যের প্রতি নিষ্ঠা এবং এর মূল লক্ষ্য নাগরিককে এমন তথ্য দেয়া যা তাকে স্বাধীন ও স্বশাসিত হতে সাহায্য করে। তথ্য চেপে রাখা বা অবদমিত করা সংবাদ মাধ্যমের কাজ নয়। বর্তমান সরকারের উপদেষ্টারাও বরাবর বলছেন তারা গণমাধ্যমকে বন্ধু মনে করেন এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনো খবর আটকে রাখা সম্ভব নয়। কাজে মেইনস্ট্রিম বা মূলধারা মিডিয়াকে যদি সত্যিই আইনের মারপেচে আটকানো যায়, ক্ষতিটা সাধারণ মানুষেরই হবে। বরং মূলধারা মিডিয়া যদি দায়িত্বশীলতার সঙ্গে আন্তর্জাতিক সংবাদগুলো প্রকাশ না করে, তবে সেই শূন্যস্থান পূরণ করবে সামাজিক মাধ্যমের অনিয়ন্ত্রিত গুজব। দায়িত্বশীল তথ্যের ঘাটতি তৈরি হলে বিভ্রান্তি আরও 1000 গুণ বাড়বে। আরেকটি বাস্তব বিষয় আমাদের এড়ানো উচিত নয়। প্রতিদিন সরকারের দায়িত্বশীল ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রীকে টেনে আনছেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনের এই আলোচনার কারণে বিষয়টি নিউজ ভ্যালু বা সংবাদমূল্য পেয়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটা মন্তব্য করেন, গণমাধ্যম কি সেই সংবাদ প্রচার করবে না? এই সংবাদকে কি শেখ হাসিনার প্রচারণা হিসেবে গণ্য হবে, নাকি তারেক রহমানের একটা ইভেন্ট হিসেবে গণ্য করা হবে? এখানেই সাংবাদিকতার সীমারেখা। প্রতিদিন সরকারের মন্ত্রীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যত কথা বলছেন, এগুলো যদি সংবাদ মূল্য থাকে তবে তা প্রকাশ করা গণমাধ্যমের পেশাদারী দায়িত্ব। একইভাবে তিনি বিদেশে যদি কোনো কার্যক্রম করেন কিংবা কোনো সাক্ষাৎকার দেন, তা জনগণের সামনে তুলে ধরাও পেশাদার গণমাধ্যমের দায়িত্ব হয়ে দাঁড়ায়। বাংলাদেশের গণমাধ্যম আদালতের প্রতিটি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল। আইন অমান্য করা গণমাধ্যমের কাজ নয়। যারা গণমাধ্যমের সমালোচনা করছেন তাদেরও জানা উচিত, বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করা আর রাজনৈতিক প্রচারণা চালানো এক জিনিস নয়। তারা যদি এই সূক্ষ্ম রেখাটি বজায় না রাখেন, তাহলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যায়, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ভরসা কমে যায়। আমরা ওয়েব 24-এ একই দিনে একটা আলোচনার জন্য একটি নির্দিষ্ট দলের ভূয়সী প্রশংসা পেয়েছি, আবার ওই দিনই অন্য একটা আলোচনার জন্য ওই দলটিরই ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছি। সহজ কথা হলো, কাউকে সন্তুষ্ট করা বা পছন্দ মতো খবর তৈরি করা গণমাধ্যমের কাজ নয়। গণমাধ্যমের কাজ বস্তুনিষ্ঠ অবস্থানে থেকে মানুষকে ক্ষমতায়িত করার জন্য তার স্বার্থে তার কাজে লাগবে এমন খবর তুলে ধরা। আর এই কাজটি গণমাধ্যম আদালতের বেঁধে দেওয়া আইনি সীমারেখার ভেতর থেকেই করে। রাজনীতিবিদদের রাজনীতি শেখানো যেমন গণমাধ্যমের কাজ নয়, বিচারককে আইন শেখানো যেমন গণমাধ্যমের কাজ নয়, ডাক্তারকে ডাক্তারি শেখানো যেমন গণমাধ্যমের কাজ নয়, তেমনি পেশাদার সাংবাদিককে সাংবাদিকতা শেখানো রাজনীতিবিদদের কাজ হতে পারে না। পেশাদার এবং মুক্ত সাংবাদিকতাই গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে পারে। এখন তাই শাওনের গলা টিপে ধরতে হবে, শাওনকে নাকি আবার থানায় নিতে হবে, আবার মামলা করতে হবে, আবার বিচার করতে হবে এবং শাওনের শেষ দেখে ছাড়তে হবে, কারণ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কই, এই জুলাই আন্দোলনকারীরা আগে বলেছিলেন যে আজকে থেকে নিশ্চিন্ত, শেখ হাসিনা আর নাই, এখন থেকে ফেসবুকে স্ট্যাটাস লিখে আর ব্যাকস্পেসে চাপ দিতে হবে না। তাহলে শাওনকে কেন ব্যাকস্পেসে চাপ দিতে হবে আজও? তার ফেসবুকে যদি তার লিখতে ইচ্ছা করে জুলাই সিডিআই, তিনি কেন জুলাই সিডিআই লিখতে পারবেন না? বাংলাদেশে 2024-এর জুলাইয়ের মহান বিপ্লবের পর থেকে অনেক নতুন নতুন শব্দ তৈরি হয়েছে। যেমন ধরেন ওসমান হাদি, তিনি যে কথাটা বলে বিখ্যাত, একেবারে বাঙালি জাতির মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন, যে কারণে কিনা তাকে এখন পাঠ্যপুস্তকে তাঁর জীবনে স্থান দেওয়ার কথা দাবি জোরদারভাবে উঠে এসেছে। বঙ্গবন্ধুর হলের নাম পাল্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে হাদির নামে করা হয়, এই দাবিতে ডাকসু রীতিমতো সেনেটের সভা থেকে ওয়াক আউট করে ফেলেছে। সেই হাদি একটা শব্দ আমাদের সকলকে চিনিয়ে ছেড়েছেন, তালব্যস্য দিয়ে একটা শব্দ, যিনি এই বক্তৃতা দিয়ে বিখ্যাত হয়েছেন, তার বিপ্লবী বক্তৃতা, যে তিনি ওই তালব্যস্য শব্দটা মানে ছিঁড়ে টিড়ে ফেলবেন তার প্রতিপক্ষের ক্ষেত্রে। মানে আমার পক্ষে সেটা উচ্চারণ করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি এর অর্থ এখন জানি। তেমনি ভাবে আরেকটা শব্দ তৈরি হয়েছে, এটা কোনো শব্দ না, একটা প্রতীকী মানে সিগন্যাল বলতে পারেন, একটা প্রতীকী ইঙ্গিত বলতে পারেন, একটা প্রতীকী শব্দ তৈরি হয়েছে, যা হচ্ছে ইংরেজিতে 3টি শব্দ লিখে বাংলা ভাষার আরেকটা খুব বিচ্ছিরি শব্দ, গালি শব্দকে
কারোকে বোঝানোর চেষ্টা করা হয়, সেটা হচ্ছে সিডিআই। তো প্রায়শই বিভিন্ন জনে লিখে বসেন, ফেসবুকে দেন বারবার জুলাই সিডিআই। তখন বুঝে নিতে হয় যে এরা আসলে কি বলতে চাইছেন। মানে যেমন হাদি কি বলতে চেয়েছেন, কি ছিঁড়ে ফেলার কথা বলতে চেয়েছেন, সেটা যেমন আমরা তার আবেগটা বুঝে নেওয়ার চেষ্টা করি, ওই জুলাই সিডিআই যারা লেখেন তারাও কোন আবেগটা ধরার চেষ্টা করেন সেটা পাঠককে বুঝে নিতে হয়, এবং সেই শব্দটাও বেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন অভিনেত্রী মেহের আফরোজ শাওন 2024-এর জুলাই আগস্টের পর থেকে তিনি মহা আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষভাবে, কারণ তিনি প্রতি মুহূর্তে তার মনের কথা প্রকাশ করে যাচ্ছেন। ইউনূস আমল, এই বিএনপি আমল কোনো কিছু তাকে ঠেকিয়ে রাখতে পারছে না। আর এই যে মবের ভয় পাবেন কিংবা মানে কি না কি করে বসবে জুলাই আগস্টের বিপ্লবীরা, কি না কি গালি দিয়ে বসবে থেকে শুরু করে কি না কি ক্ষতি করে বসবে, কোনোটাতেই ভয় পাচ্ছেন বলে মেহের আফরোজ শাওনকে মনে হচ্ছে না। মেহের আফরোজ শাওনকে হত্যা চেষ্টা মামলা দিয়ে, তাকে তার বাবা সবার বিরুদ্ধে ওই মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে 2025-এর মেতে একবার থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপর 2025-এই যখন আনিস আলমগীরের নামে মামলা হলো, তখন হঠাৎ করে সেই মামলায় মেহের আফরোজ শাওনের নামও ঢুকিয়ে দিয়ে বলা হয়েছিল যে তারা সবাই মিলে নাকি আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তো মেহের আফরোজ শাওন আসলে এসব ব্যাপারে কোনো রাগঢাকি করেন না, তিনি অবিচল আছেন, নির্ভয় আছেন, তিনি যা বলার বলে যাচ্ছেন। তো যাদের হাদিকে খুব ভালো লাগতো তারা মেহের আফরোজ শাওন কেন জুলাইয়ের শুরুর দিন, মানে 36 দিনের প্রথম দিন, তিনি কেন জুলাই সিডিআই লিখে এক স্ট্যাটাস দিলেন, সারা বাংলাদেশ কেঁপে উঠেছে। আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে বুঝতে পারছেন না হঠাৎ করে নতুন করে কেন মানে শাওনকে গালাগালি করা হচ্ছে, তাদের জন্য বলি, কারণ তিনি জুলাই নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তিনি বলেছেন যে গত 1 বছর ধরে তিনি ফেসবুকে জুলাই সিডিআই এই হ্যাশট্যাগটি দেখে আসছেন। প্রথমে এটা শুধুমাত্র জুলাই মাসের একটি ট্রেন্ড বলে মনে করা হলেও পরে তিনি লক্ষ্য করেন বছরের বিভিন্ন সময়েই অনেকেই এই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। তিনি লেখেন, প্রথম ভেবেছিলাম হ্যাশট্যাগ জুলাই সিডিআই কোনো একটা ট্রেন্ড, শুধুমাত্র জুলাই মাসেই হয়তো তারা হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখে, কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে হ্যাশট্যাগ জুলাই সিডিআই। মানে যে ঘটনাটা আপনার আবার সবার ক্ষেত্রে হয়েছে, শাওনও বলছেন তার ক্ষেত্রেও হয়েছে, হঠাৎ করেই তিনি দেখেন চারদিকে সবাই জুলাই সিডিআই লিখছেন। তখন বুঝতে পারলাম শাওন লিখছেন হ্যাশট্যাগ জুলাই সিডিআই শুধু জুলাই মাসে না, যে কোনো সময় হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখা যায়। হ্যাশট্যাগটির বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারের প্রসঙ্গ টেনে শাওন আরো লেখেন, মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় জুলাই সিডিআই, তেমনি মন খুব ভালো থাকলেও হো করে হাসতে হাসতে হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় হ্যাশট্যাগ জুলাই সিডিআই, তেমনি কারো উপর ভীষণ রেগে গেলেও হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখা যায়। বাংলাদেশে তো আসলে একটা পুরো চারিত্রিক পরিবর্তন হয়ে গেছে, কোন কোন শব্দ ব্যবহার করা যাবে, কি কি আচরণ করা যাবে প্রকাশ্যে, তার আর কোনো সীমা পরিসীমা আসলে নাই। মানে বঙ্গবন্ধুকে বঙ্গবল্টু ডাকা হচ্ছে, শেখ হাসিনা মানে 75 বছর বয়সের 76-78 বয়স হবে তিনি যখন ক্ষমতাচ্যুত হয়েছেন আন্দোলনের মুখে, তখন সেই সময় সারা বাংলাদেশ জুড়ে দেয়ালে যে ধরনের কথাবার্তা লেখা হয়েছে শেখ হাসিনা সম্পর্কে, মানে আমি আসলে একেবারে এরশাদের শাসনামলের অবসানের কথা মনে করতে পারি, 90-এর গণ আন্দোলনের কথা মনে করতে পারি। আমি প্রাথমিক স্কুলে পড়তাম কিন্তু মনে করতে পারি, মেহের আফরোজ শাওন একই বয়সী, তিনিও নিশ্চয়ই মনে করতে পারেন। কিন্তু আমরা আমাদের জীবদ্দশায় এমন আন্দোলন, এমন নোংরা ভাষা, এমন মুখ খারাপ এর আগে কখনো দেখি নাই। মানে জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ তো রাজপথে যুগপৎ আন্দোলন করে মানে বছর 2 রাজপথে থাকলো খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করতে 96-এর আগে, তখনও ওই 2 বছর ধরে জামায়াত আওয়ামী লীগ যে আন্দোলন করছে, তখনও কিন্তু কোনোদিন দেখি নাই যে এরকম ভয়াবহ কোনো শব্দ বাংলাদেশে রাজপথে ব্যবহৃত হয়েছে। এবং মানে একজন রাজনৈতিক নেতা, বর্ষিয়ান রাজনৈতিক নেতাকে এই সব ভাষায় গালিগালাজ করা যাচ্ছে। কিন্তু এবার তো সবই হয়েছে, এবার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মানে শুধুমাত্র বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বরের বাড়ি না, সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ধ্বংস করা, পুড়িয়ে দেওয়া, ভেঙে ফেলা সব হয়েছে। মেহের আফরোজ শাওনের স্ট্যাটাসে পড়েছি তার মা যেহেতু আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, কিংবা ওটা মেহের আফরোজ শাওনের বাড়ি বলে, পৈতৃক বাড়ি বলে, সে বাড়িও কিন্তু ভেঙে দিয়ে আসা হয়েছে। তাহলে এগুলো সব জায়েজ। যারা জুলাইকে ভালোবাসেন, জুলাইকে সম্মান করেন, হাদিকে বীর নেতা বলে মনে করেন এবং হাদির চিরস্মরণীয় বক্তৃতা হিসেবে তার তালব্যস্য দিয়ে বলা সেই সব ছিঁড়ে ফেলানোর বক্তৃতাকে একটা অনুসরণীয়, অনুকরণীয় বক্তৃতা বলে মনে করেন, তাদের কারো গায়ে লাগেনি যখন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পুলিশদেরকে আন্দোলনের সময় শুধু পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে দিনের পর দিন। তাই নয়, এমনকি ইউনূস আমলে হাদি মরেছে, সেই রাগে একদিকে হাদি মরেছে, অন্যদিকে বাংলাদেশেরই আরেক জায়গায়
জায়গায় ক্ষুব্ধ জনতা দীপুচন্দ্র নামের একজন হিন্দু কারখানা শ্রমিককে মেরে পিটিয়ে ঝুলিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে নিচ থেকে আগুন জ্বালিয়ে। তো এই তো বাংলাদেশের দশা, কিন্তু এগুলোতে কারো বিবেকে কোনো দোলা জাগেনি। বারবার 32 নম্বর গিয়ে ভাঙা, যে 32 নম্বর বাংলাদেশের লাখো কোটি মানুষের ভালোবাসার জায়গা, সেই 32 নম্বর বারবার গিয়ে ভাঙা, বারবার বুলডোজার নিয়ে যাওয়া, সেগুলো ঠিক আছে, কিন্তু তাদের মনে আঘাত করা চলবে না, তাদের মনে আঘাত করা চলবে না। কিন্তু হাসনাত সার্জিস যে 2024-এর 5ই আগস্টের পরেই সচিবালয়ে তানভীর নামে একজন বানানো সমন্বয়ককে বসিয়ে দিয়ে সেখানে সকল সচিব থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদে পরিবর্তন এনে শত শত কোটি টাকা মেরে দিয়েছেন, সেটা তাদের বিপ্লবের সাথী বিপি নুরুর দলের নেতা রাশেদ খান, যিনি পরে বিএনপি থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেন, সেই রাশেদ খান ফেসবুকে বিস্তারিত লিখছেন। ও যে পানি লাগবে মুগ্ধর ভাই স্নিগ্ধ, শোকগ্রস্ত স্নিগ্ধ আর সার্জিস মিলে জুলাই ফাউন্ডেশনে সরকারের দেওয়া 100 কোটি টাকা লোপাট করে দিয়েছেন। জুলাইয়ের নিহত আহতরা বলছেন তারা না পেয়েছেন চিকিৎসার টাকা, না পেয়েছে নিহত পরিবারগুলো ক্ষতিপূরণ। কিন্তু এসবের জবাব চাওয়া যাবে না। কুমিল্লার এক গ্রামের স্কুলের প্রধান শিক্ষকের ছেলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পডকাস্টে সাক্ষাৎকার দিয়ে বলছে কলেজ থেকে সে নাকি 15-20 হাজার টাকার স্নিকার মানে কেডস জুতা জমিয়ে এসেছে, কাজে তার জুতার দিকে চোখ দিয়ে তাকে দুর্নীতি নিয়ে সন্দেহ করা চলবে না। এই তো জুলাইয়ের দশা। দেখছিলাম আম জনতার দলের তারেক রহমান, মানে একেবারে জুলাইয়ের সামনের সারিতে থাকা আন্দোলনকারী এবং হাসিনা বিরোধী আন্দোলনে যিনি দীর্ঘ সময় যুক্ত ছিলেন, সেটা ওই ভিপি নুরু থেকে শুরু করে যারা অনেক বছর ধরে হাসিনা বিরোধী আন্দোলন করেছেন তারাই বলেন, মানে এটা ঠিক হাদির মতো গজিয়ে ওঠা কেউ নয়। সেই আমতারেক দেখলাম এক সাক্ষাৎকারে বলছেন যে পুরো গণভবন লাগবে কেন জুলাইয়ের স্মৃতি জাদুঘর করতে, জুলাইয়ের যা স্মৃতি আছে সেটা একটা ফ্ল্যাট বাড়ির একটা ঘরেই যথেষ্ট হবে। এই হচ্ছে জুলাই নিয়ে জুলাই আন্দোলনকারীদের ঐক্যের অবস্থা। কারণ কেউ কেউ শত হাজার কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে দেশে বিদেশে বানিয়ে বসে আছেন, আর কেউ কেউ সব হারিয়েছেন। সবচেয়ে বেশি যেটা হারিয়েছেন এই যে বদলের আশায় যে আন্দোলনে তারা যোগ দিয়েছিলেন, সে আন্দোলনটাই তাদের হাত থেকে হাতছাড়া হয়ে গেছে। এখন তাই শাওনের গলা টিপে ধরতে হবে, শাওনকে নাকি আবার থানায় নিতে হবে, আবার মামলা করতে হবে, আবার বিচার করতে হবে এবং শাওনের শেষ দেখে ছাড়তে হবে, কারণ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কই এই জুলাই আন্দোলনকারীরা আগে বলেছিলেন যে আজকে থেকে নিশ্চিন্ত, শেখ হাসিনা আর নাই, এখন থেকে ফেসবুকে স্ট্যাটাস লিখে আর ব্যাকস্পেসে চাপ দিতে হবে না। তাহলে শাওনকে কেন ব্যাকস্পেসে চাপ দিতে হবে আজও? তার ফেসবুকে যদি তার লিখতে ইচ্ছা করে জুলাই সিডিআই, তিনি কেন জুলাই সিডিআই লিখতে পারবেন না? এক শাওনের মুখ বন্ধ করবেন, কয় হাজার শাওনের মুখ চেপে ধরবেন, কয় লাখ শাওনের ফেসবুকে এই ব্যাকস্পেস দিতে তাদের বাধ্য করবেন। এমনকি ভাবেন তো আদালতেই যদি যান, আদালতে গিয়ে এই সিডিআই শব্দের কি কোনো আবিধানিক অর্থ আছে? কিন্তু মানে হাদি যে শব্দ ব্যবহার করতেন সেটা যখন আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকে স্থান করে নেবে চিরস্মরণীয় একটা উক্তি হিসেবে বাঙালি জাতির বীর নেতার, তখন তো সেই শব্দের তো আঞ্চলিক অর্থ আছে, সেই শব্দের অর্থ তো আমাদের সন্তানদের বলতে হবে। কিন্তু আদালত তো ফেসবুকে সিডিআই বলতে কি বুঝিয়েছেন, এই কনোটেশন, এই অর্থ কিছুতেই বের করতে পারবেন না। এমন ভাবে 3টা নিরর্থক ইংলিশ শব্দ পাশাপাশি বসিয়ে দেওয়া শাওনের স্ট্যাটাস থেকে। 2024-এর জুলাই আগস্টে হাদি কোথায় ছিলেন সেটা কেউই জানেন না আন্দোলনের সহকর্মীরা তার, কিন্তু 2024-এর জুলাই আগস্টের পর থেকে হাদি মূলত সক্রিয় হয়ে ওঠেন সারা বাংলাদেশ জুড়ে ভাঙাভাঙিতে। যেখানেই ভাঙাভাঙি সেখানেই সবাই হাদিকে ডাক দেয় আর ইনকিলাব মঞ্চকে ডাক দেয়। তো তখন হাদি ফেসবুকে এরকম একটা রিলও আছে যেখানে তিনি বলেছিলেন এই ডাকলেই আর ইনকিলাব মঞ্চ কোথাও যাবে না, আমাদেরও আগে লক্ষ টাকা দিতে হবে, তারপর আমরা কোথাও না কোথাও আমাদের ডাক দিলে ভাঙতে যাব। ঠিক কথা, সকলের এই ন্যায্য হিস্সা বুঝে নেওয়া উচিত, বিশেষ করে সকলেই যখন জুলাই আন্দোলনের সমান ভাগিদার হওয়ার কথা। এখন শাওনের বিরুদ্ধে যে মামলা করতে হবে, তাকে এখনই গ্রেফতার করতে হবে, তার বিচার করতে হবে, সেজন্য আরেকটা নতুন পার্টি গজিয়েছে। যারা সংবাদ সম্মেলন করেছে তাদের নাম জাস্টিস অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি, জেডিপি। এই যে বাংলাদেশে 2024-এর আগস্টের পর থেকে কত যে পার্টি হলো, মানে আনিস আলমগীর শাওনের নামে মামলাটা কিন্তু আবার হয়েছিল কি রেড রেভলিউশন অ্যালায়েন্স না কোন এক দলের ছেলে গিয়ে রাত 2টোর সময় উত্তরা থানায় ঠিক পৌঁছে গিয়ে আনিস আলমগীর শাওনের নাম এবং মডেল মারিয়া, উপস্থাপক ইমতু, এরকম আরো কয়েকজনের নাম একসাথে দিয়ে একটা মামলা করে এসেছিল। মানে এই যে মামলা করার জন্য কাকে কাকে বিচারের মুখোমুখি করা যাবে, এসবের জন্য এখনো যে এসব দল গজিয়ে উঠছে, এরা কার অনুপ্রেরণায়, কার পৃষ্ঠপোষকতায় সংবাদ মাধ্যমের সামনে এসে বিচার চাইছে, এসবের রহস্য ভেদ না হলে মেয়ের আফরোজ শাওন নন। তিনি তো জুলাই বিরোধী বলে নিজেকে প্রতিষ্ঠা করেই ফেলেছেন। জুলাইয়ের পক্ষাবলম্বনকারী যারা, জুলাইয়ে রাজপথে ছিলেন যারা, তারাও যে বারবার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পেলে সেখানে, কিংবা
আড্ডায়, খেলার ছলে, হো করে হাসতে হাসতে কিংবা দুঃখ পেলে, মানে মেহের আফরোজ শাওন যেমন বলেছেন, সব সময়ে হ্যাশট্যাগ জুলাই সিবিআই বলতে পারবেন, তা একরকম নিশ্চিত হয়ে উঠেছে 2024-এর জুলাই আগস্টের দ্বিতীয় বার্ষিকীর আগে জুলাই প্রায় মুছে যাচ্ছে, আর জুলাইয়ের সম্মানটুকু বোধহয় আর রাখা গেল না। সেটা বুঝেই বোধহয় মেহের আফরোজ শাওনের ওপর রাগ দেখিয়ে সে হতাশা ঢাকতে চাইছেন অনেকেই। মেহের আফরোজ শাওন আবার কেরা উঠেছে, কেরা বুঝেন? যৌবনে 60 বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে কেরা তো থাকবেই, সেই কেরাই তিনার এখন উঠেছে। এক নম্বর কথা বলে নি, আপনাদের অনেকের আবার অনেকেই বলে থাকেন কার নাকি এই কি ওই যে ক্রাশ ট্রাশ বলে না, কি বলে যেন, এর অনেকের নাকি ক্রাশ আছে। তো এই বেটিরে আমি সরাসরি দেখছিলাম হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এক সাক্ষাৎকার আনতে যায়। তো যাওয়ার পরে দেখা তো আমি সারাদিন টিভিতে দেখলাম কারিনা এখন যায় দেই জরিনা, বুঝছেন, এই হলো অবস্থা। তো সরাসরি যারা দেখেছেন ওনাকে, তারা এই ক্রাশ খাওয়া লোকজনকে একটু বুঝায়েন। আর এর চেয়ে বেশি বললাম না, আল্লাহ সবাইকে সুন্দর করে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সমস্যাটা যে কারণে ওনাকে নিয়ে আমি অনেক সময় অনেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কারণ হচ্ছে কোনো কিছুই ব্যক্তিগত না। আপনি যখন রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনাকে রাষ্ট্রীয়ভাবেই আপনাকে করা হবে, ওইটার সবকিছুর জবাব দেওয়ার জন্য আপনাকে। অনেক মানুষ আছে না যে তার ব্যক্তিগত জীবন কি, ওইটা নিয়ে কথা বলে। আরে একটা ব্যক্তিগত জীবন তুই ওই যে নিজামি, তারা বলা হয়েছে কোন এক জায়গায় হরিণ দিয়া, কোন মেয়ে মানুষ দিয়া টিয়া, তারপরে কিচ্ছা কাহিনী সাজানো হয়েছে না, সাইদিকে নিয়ে সাজানো হয়েছে না, মুজাহিদকে নিয়ে, সবাইকে তো সাজানো হয়েছে এইভাবে। সবার সাথে নারীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা কথা বলে তাদেরকে সাজানো হয়েছে। সত্য কথা বলতে সমস্যা কোথায়? আপনি ব্যক্তিগত বলে কোনো কিছু নাই। আপনি যখন কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলবেন, যেটা পাবলিক বিষয়, ওইটার বলতে গেলে আপনাকে পাবলিকলি ট্রান্সপারেন্ট থাকতে হবে। নিজে ট্রান্সপারেন্ট না হয়ে এত পকপকানি করার কিছু নাই। উনার সব শেষ একটা পোস্ট নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য আসি। কয়েকদিন ধরে উনি খুবই উত্তেজিত, কেরা খুব বেশি উঠেছে। তো সরাসরি যাওয়ার পরে, দেখার পরে তো কেউ কেরা মজাইতে পারে না, ওই সোশ্যাল মিডিয়ার ছবিটা দেখা একটু কেরা মজায় আর কি। তো যখন উনি পোস্ট করেছেন, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন বাংলাদেশ সময় রাত 12টা বাজে। তো এই যে পোস্ট করেছেন, পোস্ট করার পরে তিনি সেখানে রাসেলের প্রতি তার একটু দরদ উঠেছে। রাসেলের 60তম আপনার জন্মদিনে উনি খুব আবেগঘন করেছেন। তো 60 বছরের মানুষের প্রতি কিন্তু আবার শাওন আবার একটা আলাদা ধরনের একটা আকর্ষণ আছে, এটা আপনারা জানেন সবাই। হ্যাঁ, তো সেই আকর্ষণটা যদিও জানি না আসল আকর্ষণ নাকি জমি জায়গার জন্য আকর্ষণ, সেটা বলা মুশকিল। আমার মনে হয় জমি জায়গার জন্য আকর্ষণ। কারণ হুমায়ুন আহমেদ যখন মারা যাওয়ার সময় শাওন আপা মাজার ভাইয়ের সাথে যায় হোটেলে ছিলেন। হ্যাঁ, নিউ ইয়র্কে এসে হোটেলে ছিলেন মাজার ভাইয়ের সাথে উনি, আর ভদ্রলোক অসহায়ের মতো শেষ দিনগুলো পার করেছেন। তো আমার ধারণা হুমায়ুন আহমেদের জীবনের যে পাপ ছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত হয়েছে এই বদমাশ মহিলাকে দেয়া। শেষ বয়সে এসে উনি মিডিয়ার সামনে দেখিয়েছেন নানান ধরনের কান্নাকাটি করে, তারপরে অভিনয় তো পারেন, অভিনয় করে দেখিয়েছেন যে হুমায়ুন আহমেদের প্রতি তার বিশাল ভালোবাসা। তারপর অনেকে মনে করতে পারেন যে হুমায়ুন আহমেদের পরে উনি এখনো বিয়ে করেন নাই, তাহলে কোথায় আসলেই ভালোবাসতেন। আরে বেটা, বিয়ে করবে কে? যে বিয়ে করলে তো সামনে যায় দেখলেই তো বুঝবে যে কারিনা না জরিনা। বিয়ে তো কেউ করে না, এই কারণে উনি বিয়ে করেন। আপনার মনে করেন না ভালোবাসা থেকে বিয়ে করেন? যারা খায় মাগনা খাইতে তো ধরেন দেখতে কেমন হইলো এটা সমস্যা না, এইভাবেই খাচ্ছেন ওনাকে। আর টাকা পয়সা কিছু আছে, সুগার মাম্মি হয়ে এখন তো সুগার নানি হওয়ার বয়স হয়ে গেছে। তো সুগার নানি এখন ধরেন করে এই পোলাপান নিয়ে টিয়া টাকা পয়সা দিয়ে হয়তো পয়সা তো কামিয়েছেন, হুমায়ুন আহমেদের সব তো দখল করেছেন অর্ধেক ভাগ নিয়ে। উনি সেখানে এইসব নিয়ে আলাপগুলো কেন আসলো সেই কারণটা আপনাদেরকে বলি। তা সেই ফেসবুকের পোস্টে গোলাম সারোয়ার অনিক নামে এক ভাই একটা কমেন্ট করেছেন। কমেন্টে তিনি লিখেছেন যে সাদে হেলিকপ্টার থেকে গুলি খাওয়া রিয়ার ব্যাপারেও আপনার এমন পোস্ট চাই। অর্থাৎ ওই ভদ্রলোক যেটা বুঝাতে চেয়েছেন যে তিনি এই যে রাসেলের যে আবেগঘন শাওনের নিচতলা আপনার ভিজে যাওয়ার যেই পোস্ট তিনি করেছেন, সেই পোস্ট অনুযায়ী যেই আবেগ দেখিয়েছেন, ওই রিয়ার ব্যাপারেও তিনি সেই আবেগটা দেখাতেছেন। অর্থাৎ রিয়া নামে যে ছোট্ট বাচ্চাটাকে র্যাব গুলি করে মেরেছে সেটা নিয়ে। সেখানে শাওন সাথে সাথে সেটা রিপ্লাই দিয়েছেন যে বলেছেন যে এখানে আপনার চাওয়া পূরণ করার দায়িত্ব নিয়ে আমি বসি নাই, আপনি অপরিচিত একজন হয়ে অন্যের পোস্টে এসে পকর করা বন্ধ করে দেন, ধন্যবাদ। তো আপনি তো নিজের পাবলিক ফিগার মনে করেন, আপনি পাবলিক ফিগার, আপনি একজন সেলিব্রিটি। আপনার মতো সেলিব্রিটি হুমায়ুন আহমেদের কাছে নিচতলা ভাড়া দিয়ে তারপরে এক সেলিব্রিটি হয়েছেন। আপনার মতো সেলিব্রিটিরা আর কোথাও কেউ জায়গা দেন। আপনার মতো এরকম একজন বিখ্যাত সেলিব্রিটি যখন পোস্ট করবেন, পাবলিক তো আইসা তারপরে আপনাকে কমেন্ট করবে, তাই না? আমাদের পোস্টে কমেন্ট করে না, কমেন্ট করলে আপনাকে হয় জবাব দিতে হবে, না আপনি তারা বকা দেন, যেটা দেন সেটা দেন, কোনো সমস্যা নেই। আপনি বললেন যে এখানে এসে করার আপনি কে, মানে ওনাকে আপনি উনি পোস্টে পকর করা বন্ধ করেন। পকর করা বন্ধ করবে মানে কি? কিসের জন্য পকর? আপনি পোস্ট করেছেন, পোস্টে জবাব দিবে না, সেটাই দিয়েছে। যাই হোক, এই হচ্ছে গিয়ে তার পোস্টে। এরপরে তিনি বলেছেন
উইসেল আবার কিছু কথা বলেছেন, সেটার আবার তিনি জবাব দিচ্ছেন। এই জবাবের মাঝখানে মজার বিষয় হলো পোস্টটা যদি আমি গোয়েন্দা সংস্থাকে বলবো যে এই পোস্টটা আপনারা দেখবেন, এখানে অনেক এই শেখ মুজিবের সাথে এই মমতাজের আকাম কুকাম করার মাধ্যমে পয়দা হওয়া কিছু বিজম্মাও এই পোস্টের মধ্যে আছে। সো কারা কারা ফেসবুকে এই ধরনের এখনো পর্যন্ত এই যে গণহত্যা, যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে এখনো এই ধরনের মন্তব্য করার সাহস পায়, এইসব ব্যাপারে আপনাদেরকে সাবধান হইতে হবে। আপনি এখন বলতে পারেন যে ভাই আপনি তো ফেসবুকে কে কি লিখবে না লিখবে সেটার জন্য তো আপনি এটা এইভাবে বলতে পারেন না। ফেসবুকে কে কি লিখবে না লিখবে এটা আওয়ামী লীগ শিখিয়ে দিয়ে গেছে। এই শাওনদের, 60 বছরের বুড়া চাচার আপনার বউ যে শাওন, এই শাওন বান্ধবীর বাপের সাথে আকাম কুকাম করে তারপরে লটর বটর বাজায় বিয়ে করা মাল এখন এসা আপনাদের চেতনা শিখায়। এই চেতনা যাদের প্রতি ছিল তার সে আওয়ামী লীগ সরকার শিখিয়ে গিয়েছে যে তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে চালানো যাবে না, কোনো মিডিয়া চালায় নাই, এরকম না যে মিডিয়া চালিয়েছে। তারপরে আলেমদের, জামাত ইসলামের নিউজ তারা ছাপায় নাই। জামাত ইসলাম যেখানে মিটিং করেছে সেটাকে বলা হয়েছে নাশকতার জন্য নাকি তারা মিটিং করছে। এটা সেই বাংলাদেশ। জামাত ইসলাম সরাসরি ফেসবুকে কোনো পোস্ট করতে পারে নাই, গোপনে গোপনে বিভিন্ন জায়গা থেকে, বাঁশের কেল্লা সহ বিভিন্ন গোপন জায়গা থেকে তাদেরকে কাজ করতে হয়েছে। তারা ওপেনে বসে থেকে তারপরে এইভাবে সরকারের বিরুদ্ধে, একটা বিপ্লবী সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম ফেসবুকে চালিয়ে যাচ্ছে। এই শাওনদের মতো কিছু মাল আছে যারা টাকার মাধ্যমে সবকিছু করতে পারে। এই ধরনের মালগুলোকে আওয়ামী লীগ এখন টাকা পয়সা দিয়ে কাজে লাগাচ্ছে। এটা সিরিয়াসলি নিতে হবে। আমি মনে করি জনাব আসিফ নজরুল আপনাকে এটার পদক্ষেপটা নেওয়া উচিত। কারণ কয়েকদিন আগে তিনি পোস্ট করেছেন যে আপনার দিকে কোন এক মেয়ে আপনাকে একটা নিয়ে কমেন্ট করেছে, তাকে বলেছে আমার জামার দিকে তাকাইলে এই করে ফেলবো। এর আগে আপনি শিল্পকলার ডিজি বানিয়েছেন একজনকে, সেটা নিয়ে তিনি ধন্যবাদ জানিয়েছে আপনাকে। সো আপনার সাথে সম্ভবত একটা কানেকশন তার আছে, এই ব্যবস্থাটা আপনাকে নিতে হবে। এবং আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এই যে পোস্ট, এই পোস্টের মধ্যে যেই শহীদ একজন রিয়াকে নিয়ে যেই মন্তব্য করা হয়েছে, এখানে কারা কারা কমেন্ট করেছে এবং পোস্টকারী সবাইকে গ্রেপ্তার করা উচিত। আমার মনে হয় বাংলাদেশের মানুষ যারা একটা বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে যার যার জায়গা থেকে, শুধু পুলিশ না, যার যার জায়গা থেকে, সেটা হইতে পারে কালকে জামাত, শিবির, বিএনপি, তারপরে ছাত্ররা আছে না, তারা ওনার বাসায় গিয়ে একটু দেখা করে আসতে পারেন। আল্লাহ হাফেজ। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।